ব্লগ। তো আজকে আবার চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। তো আশা করি আপনারা অনেক ভালো আছেন, আপনাদের দোয়া এবং আশীর্বাদ আমি অনেক ভালো আছি। তো আজকে আবার হিমু গল্পের নতুন একটি পার্ট নিয়ে চলে আসলাম। আর কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আর হিমু গল্পটি কার কার অনেক প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হিমু কোন পার্টটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি হিমু গল্প মানে কত সাল থেকে পড়ছেন সেটা কমেন্ট করে জানাবেন। আর কেমন লাগে হিমুর পার্টগুলো অবশ্যই জানাবেন। তো চলেন আমরা পরের দিনের মতো আজকেও শুরু করি হিমু গল্পের নতুন পার্টটি। ওকে, তো কাজ করতেছে না কেন? তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোন জায়গা থেকে গল্পটি দেখছেন জানাবেন। কি হলো? ওকে, আজকে যদিও অনেক গরম, প্রচুর গরম লাগতেছে। তো ক্লিক করে দিলাম সমগ্র। কোথায় গেল? আসতেছে না কেন? তোর বাবা তো ঝামেলা করতেছে কেন আজকে? কিলকা যাবেন এটা তো পড়ছি কালকে, কই খানিকটা রাত রান্না করে ফেলে ভাবছি এটাও পড়েছি। বাবার জন্য দিকে চাকরি রোজন এটাও পড়েছি। আচ্ছা, হিমুর যে 2 নম্বরটা সেটা হলো ঘরের ভিতর দুটো চিঠি। ঘরের ভিতর দুটো চিঠি, একটি খাম দেখে বোঝা যাচ্ছে রূপার কাছ থেকে এসেছে। আচ্ছা, কালকে আমরা যেখান থেকে শেষ করেছিলাম যে একটা চিঠি আসে যেটা রূপা লিখেছিল, তো আজকে সেটাই পড়ছি। বোঝায়
বোঝাই যাচ্ছে রূপার কাছ থেকে এসেছে। কার্টিশ পেপারে ধবধবে সাদা খামের এক মাথায় রূপালি কালিতে অ্যালবাম করা রূপার নাম। সাদার উপর রূপালি ফোটে না, তবুও এইটা রূপার স্টাইল। অন্য চিঠির ব্রাউন কাগজের ঠিকানা ইংরেজি টাইপ করা, দুটো চিঠির কোনোটাই স্ট্যাম্প নেই, হাতে হাতে পৌঁছে দেওয়া। আমি রূপার চিঠি পকেটে রেখে অন্যটা খুললাম। যা ভেবেছি তাই, ইয়ারদের লেখা টাইপ করা চিঠি, ইংরেজি ভাষায় টেলিগ্রাফের ধরনের লেখা। হিমু, খুঁজে পাচ্ছি না, কোথায় আছো? ভিডিও ক্যামেরা কিনেছি, সব ভিডিও হবে। ইয়াদ। ঘর থেকে ইয়াদের হাত পড়তে হবে, সারা দিনের জন্য আটকে যেতে হবে। আমার কাজ হবে না পেট মোটা কালো ব্যাগ নিয়ে ঘুরে বেড়ানো। এখন যেহেতু ভিডিও ক্যামেরা কেনা হয়েছে, ভিক্ষুকদের ইন্টারভিউ হবে ভিডিওতে। এতদিন ক্যাটেস্ট রেকর্ডারে হচ্ছিল। ইয়ারদের কার্যক্রম পরিষ্কার। তৈরি প্রশ্নমালা আছে। ইন্টারভিউয়ের সময় তৈরি প্রশ্নমালার বাইরে কোনো প্রশ্ন করা যাবে না। প্রশ্নের নমুনা: নাম, স্ত্রী না পুরুষ, বয়স, শিক্ষা, পিতার নাম, ঠিকানা, স্থায়ী অস্থায়ী, কতদিন ধরে ভিক্ষা করছেন, দৈনিক আয় কত, পরিবারের সদস্য কয়জন, সদস্যের মধ্যে কতজন ভিক্ষুক, রান্নাবান্না করে খান না ভিক্ষালব্ধ খাবার খান। এরকম মোটা 50টা প্রশ্ন। এক একজনের উত্তর দিতে ঘন্টা খানিক লাগে। 1 ঘন্টার জন্য তাকে 5 টাকা করে দেওয়া হয়। 5 টাকার চকচকে একটা নোট হাতে দিয়ে অধিকাংশ ভিক্ষুকের চোখে কপালে তুলে বলে, এতক্ষণ খাটুনি কইরা এটা কি দিলেন? আপনার বিচার নাই? আমি এদের বলার চেষ্টা করেছি, এই জাতীয় প্রশ্ন অর্থহীন। ইয়াদ মানতে রাজি নন। সে নাকি 3 মাস 3 রাত খেটে প্রশ্ন তৈরি করেছে। প্রশ্ন তৈরির আগে সার্টিফিকেটিক্যাল মডেল দ্বারা দাঁড়িয়েছেন, কম্পিউটার সফটওয়্যার পরিবর্তন করেছে, ইত্যাদি ইত্যাদি। আমি তার বকবকানি শুনে বিরক্ত হয়ে বলছি, চুপ কর গাধা। সে খুবই অবাক করে বলছে, গাধা বলছিস কেন? আমাকে গাধা বলার পেছনে তোর কি কি যুক্তি আছে? তুই পয়েন্ট ওয়াইজ কাগজে লিখে আমাকে দে, আমি ঠান্ডা মাথায় অ্যানালাইসিস করব। যদি দেখি তোমার যুক্তি ঠিক না, তাও হবে আমাদের গাধা বলার জন্য তোকে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে। এই জাতীয় মানুষের কাছে যে যতদূর যাবে ততই মঙ্গল। আমি সবসময় দূরে থাকার চেষ্টা করি। আমি পালিয়ে বেড়াই, গাধাটা আমাকে খুঁজে বের করবে। এই ধরনের চোর পুলিশের খেলা। আমি চোর, সে পুলিশ। যেহেতু চোরের বুদ্ধিটা সমাজের পুলিশের বুদ্ধির চেয়ে বেশি, সেহেতু সে গত সপ্তাহে আমার দেখা পায়নি, আজও পাবে না। আমি আবার বের হয়ে পড়লাম। আমার কোনো রকম পরিকল্পনা নেই। প্রথমে রূপার কাছে যাওয়া যায়। ওর সঙ্গে অনেক দিন দেখা হয় না। প্রিয় মুখ কিছুদিন পর পর দেখতে হয়। মানুষের মস্তিষ্কে অপ্রয়োজনীয়দের ছবি সুন্দর করে সাজিয়ে রাখে। প্রিয়জনদের ছবি কোনো এক বিচিত্র কারণে কখনো সাজায় না। সেজন্য চোখ বন্ধ করে প্রিয়জনের চেহারা কখনো মনে করা যায় না। রূপার পাওয়া গেল না। রূপার বাবার সঙ্গে দেখা হলো। তিনি ক্ষুদ্র কুকুচে ভুরু কুচকে বললেন, ও তো ঢাকায় নেই। ওই ভদ্রলোক সহজ গলায় মিথ্যা বললেন। রূপা ঢাকায় আছে, তার কথা আমি বুঝতে পারছি। আমি বললাম, কোথায় গেছে সেটা জানার কি খুব প্রয়োজন আছে? না, জানার প্রয়োজন নেই, তবু জানতে ইচ্ছা করছে। ও যশোর গিয়েছে, ঠিকানা বলে। রূপার বাবা তো মিথ্যা কথা বলছিল যে রূপা বাড়িতে নেই এবং ঢাকায়ও নেই, কিন্তু তার মিথ্যা কথা শুনেই কিন্তু হিমু বুঝে গিয়েছিল যে সে মিথ্যা কথা বলছে। আচ্ছা, পরে কি বলল?
যশোর, খুব শীঘ্রই ফেরার সম্ভাবনা নেই, তাই না? দেরি হবে। আমি খুব চিন্তার মুখে বললাম, একটা ঝামেলা হয়ে গেছে। আজই প্রেস ক্লাসের সামনে রাস্তায় রূপার সঙ্গে আমার দেখা হয়ে গেল। সেই আমাকে বাসায় আসতে বলেছে। ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারছি না। আপনি বলেছেন রূপা যশোরে। আপনার মতো বয়স্ক দায়িত্ববান একজন মানুষ আমার সঙ্গে নিশ্চিত মিথ্যা কথা বলবে না। তাহলে রূপার সঙ্গে দেখা হলো কিভাবে? ভদ্রলোক তাকিয়ে আছেন, কিছু বললেন না। তাকে মোক্ষম আঘাত করা হয়েছে সামলে উঠতে সময় লাগবে। তার মুখে ভাবের পরিবর্তন দেখে ভালোই লাগছে। তোমার নাম কি হিমু? না। জি। মিথ্যা যা বলার তুমি বলছো। রূপার সঙ্গে তোমার দেখা হয়নি, ও যশোর আছে। তোমার সঙ্গে তুমি যে ক্ষুদ্র রসিকতা করার চেষ্টা করলে তা আর করবে না, মনে থাকবে? জি স্যার, থাকবে। থ্যাংক ইউ স্যার। এখন হচ্ছে থ্যাংক ইউ দিচ্ছে। থ্যাংক ইউ স্যার। ওকে, রূপার চিঠি এখনো পড়া হয়। আমি চলে এলাম। এমন কঠিন ধরনের একজন মানুষ রূপার মতো মেয়ের বাবা কি করে হলেন ভাবতে ভাবতে আমি হাঁটছি। রূপার চিঠি এখনো পড়া হয়নি। পড়লে তো ফুরিয়ে গেল। চিঠির এই হলো ম্যাজিক, যতক্ষণ পড়বো না ততক্ষণ ম্যাজিক থাকে। একমাত্র ম্যাজিক ফুরিয়ে যায়, পড়া মাত্রই ম্যাজিক ফুরিয়ে যায়। কোথায় যাওয়া যায়? মেসে ফিরে যাবার প্রশ্নই ওঠে না। ইয়াদ যেখানে নিশ্চয়ই বসে আছে। আমি মোর্শেদ সাহেবের বাসার দিকে রওনা হলাম। খিলগা দূর আছে, অনেকক্ষণ হাঁটতে হবে। কোনো একটা উদ্দেশ্য সামনে রেখে হাঁটলে ভালো লাগে। যদিও জানি মোর্শেদ সাহেবকে পাওয়া যাবে না। কোনো দিন এমন যায় যে কাউকে পাওয়া যায় না। আজ বোধহয় সেরকম একটা দিন। মোর্শেদ সাহেবকে পাওয়া গেল না। দরজা তালাবন্ধ। তবে একটা মজার ব্যাপার লক্ষ্য করলাম। বাসার ঠিকানা বলার সময় তিনি বলেছিলেন 132 নং খিলগা, একতলা বাড়ি, সামনে বিরাট আম গাছ। সবই ঠিক আছে, শুধুমাত্র আম গাছ নেই। শুধু এই বাড়িটা না, আশেপাশে আরও বাড়ির সামনে আম গাছ নেই। মোর্শেদ সাহেবের বাড়িতে দারোয়ান জাতীয় একজনকে পাওয়া গেল। তাকে জিজ্ঞাসা করলাম, এখানে কি আম গাছ কখনো ছিল? সে বিরক্ত হয়ে বলল, আম গাছ কেন থাকবে? যেন আম গাছ থাকাটা অপরাধ। আমি খুব বিনিময়ের সঙ্গে বললাম, আপনিও বাড়িতে কতদিন ধরে আছেন? ছোটবেলা থেকে আছি। এটা কি মোর্শেদ সাহেবের কেনা বাড়ি? যে না, ভাড়া বাসা। তো বেশি দিন থাকতো না। বাড়িওয়ালা নোটিশ দিয়েছে। ও আচ্ছা ভাই, যাই। ওনার কিছু বলার লাগলো না। আমি যাবার হাঁটা করলাম এবং পর্যন্ত আমার জন্য বসে থাকতে হবে। রাত 12টার মধ্যে বাড়ি ফিরতে হবে। নিতুর কঠিন নির্দেশ। নিতুর মতো মেয়ের নির্দেশ আগ্রহ করা ইয়াদের পক্ষে সম্ভব না। নিতুর সঙ্গে দেখা করে এলে কেমন হয়? ইয়াদের হাত থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ইয়াদের বাসায় গিয়ে বসে থাকা। সে বসে থাকবে আমার মেসে, আমি বসে থাকবো তার বাড়িতে। চোর পুলিশের খেলায় এর চেয়ে ভালো স্ট্র্যাটেজি আর হয় না। ফুল প্রুফ। ইয়াদের আচ্ছা, ইয়াদের বাড়ি একটা হুবহু ব্যবস্থা। একখানা গোটা, এমনকি বাইরে দূরে দেখা যাচ্ছে। বড় গেট কখনো খোলা হয় না এবং গেট খোলার সঙ্গে একটা খোকা গেট। অনেক ধাক্কাধাক্কির পর সেটা খোলা হয় এবং বাড়িতে
ঢুকতে মাথা নিচু করে একবার ঢোকার পর সঙ্গে সঙ্গে ছুটে বের হয়ে যেতে ইচ্ছা করছে, কারণ তীব্র বেগে দুইটা স্টেশন ছুটে এলো এবং তাদের একজন উস্কে কালো, অন্যটা ধবধবে সাদা। রং ভিন্ন ভিন্ন আকারে এবং দুজনের ভয়ঙ্কর দৃষ্টান্ত রয়েছে এবং তাদের এক একজনের নাম রয়েছে। দারোয়ানের এই স্ট্র্যাটেজি এবার দৌড় করতে এমনভাবে তাকায় যাতে মনে হয় যে কোনো সুযোগেরা ঘাড় কামড়ে দেবে। গোটাবাড়ি খানিকক্ষণ বাগানের ভেতর দিয়ে হাঁটতে হয় এবং এই বাগানগুলো বাগান এবং বাড়ির তিনতলা এবং বারান্দায় রয়েছে এবং আকৃতি রয়েছে। মনে হয় প্রতিদিন চেয়ারগুলো রং করা হয়, এর কারণ আমি জানি না। ঝকঝকে এবং এগুলো হালকা রং রয়েছে। প্রচুর গরম রে বাবা। ওই সময় যাতে সুন্দর কম্বিনেশন তার ইয়াদের বাড়িতে না এলে কখনোই জানতে পারতাম না। ঠিক তখনকার বোতলের চেয়ারে নিতু বসেছিল এবং নিতু হলো নায়িকা স্বভাবের মেয়ে। সব সময় সেজে গুজে থাকে এবং নায়িকাদের মতো চোখ থাকে সানগ্লাস, দিন রাত সব সময় সানগ্লাস। তাকে যখনই দেখি তখনই মনে হয় সে পার্টিতে যাচ্ছে কিংবা পার্টি থেকে ফিরছে। স্বাভাবিক ভঙ্গিতে মেয়েটি একবারও আমার দেখতে ইচ্ছা করে, সেটা বোধহয় সম্ভাবনা না। আমাকে দেখে উঠে দাঁড়ালো, হাসি মুখে বলল, যাক, আপনাকে তাহলে পাওয়া গেল। ও খুব ব্যাকুল হয়ে আপনাকে খুঁজছে। ব্যাপার কি? খোঁজ নিয়ে এলাম। ব্যাপার কি আমি জানি না। ভিক্ষুক সাম্প্রতিক কিছু হবে। তো ব্যাপার আমি জানি না। খারাপ, এতটাই খারাপ। আপনি কি গোসল করবেন? না না, আমি গোসল করবেন না, প্রয়োজন নেই। নোংরা থাকতে ভালো লাগছে মানে এটা কোনো ধরনের কথা? রসিকতা করার চেষ্টা করছি। আমার জন্য হলে দয়া করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসুন। আপনার সঙ্গে খানিকক্ষণ কথা বলি। আপনার নতুন এক সেট কাপড় দিচ্ছি। নতুন এক সেট কাপড় দিচ্ছি। আমার সঙ্গে কাপড় দিচ্ছি। কাপড়টা রেখে আসবে। ইস্ত্রি করে আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে। আমি বললাম। নিতু বললেন, আসবেন না, আসার কোনো কথা হয়নি। যান, বাথরুমে ঢুকে পড়ুন এবং কুইক। একদল মানুষ আছে বাথরুমে প্রেমিক, তার জন্য সব কিছুতে মুগ্ধ হয় না, বাথরুম দেখে মুগ্ধ হয়। আমি সেই দলে পড়ি না, কিন্তু ইয়াদের বাড়িতে বাথরুমে ঢুকে খানিকক্ষণ চুপচাপ থেকে মনে মনে বলি, এ কি? আজ আবার বললাম। বাথটাব ভর্তি পানি। সেই বাথটাবে এতটা সাঁতার কাটা যায়। টিউব দেখা যাচ্ছে। গোসল শ্রাবণের ব্যবস্থা আছে এবং সম্পূর্ণটা অবিশ্বাস্য করছে এবং ভিক্ষার মাধ্যমে তা চলে আসবে বাথরুমে। এখন
রবীন্দ্রনাথ বেঁচে থাকলে আহত হতেন, কারণ বারটাতে শুয়ে আছি, শুনেছি তার মায়ার খেলা। সখী বলেছে, ও কেন, তবে কেন সখী, কেন মিছে এ পিপাসা? আমি যে আমার কাছ থেকে ইচ্ছে জগতের এই অভাব আছে। রয়েছে কিন্তু আধা ঘন্টা রাতে কাটিয়ে এলাম। প্রায় ঘন্টাখানিক রাতে কাটিয়ে বের হলো। গায়ে ধবধবে সাদা পায়জামা পাঞ্জাবি, একটা হালকা নীল ফুলের চাদর, গায়ে দিয়েছি চটি জুতো, সেগুলো নতুন। আয়নায় নিজেকে দেখে নিজেকে লজ্জা লাগছে। নিতু বলল, বা আপনাকে ভালো দেখাচ্ছে, আসুন চা খেতে আসুন। বিভিন্ন খাবারের জন্য এদের ভিন্ন ঘর আছে, চা খাওয়ার জন্য আছে টি রুম, আর দুইজনে সেই টি রুমে বসলাম। পট ভর্তি চা, সঙ্গে স্ট্রো ও টিন ভর্তি সিগারেট। নিতু বলল, চা নিন, সিগারেট নেই। যাবার সময় টিনটা নিয়ে যাবেন, এটা আপনার জন্য। আচ্ছা, নিয়ে যাব। এখন আপনার সঙ্গে আমি কিছুক্ষণ খোলামেলা কথা বলবো। যা জানতে চাই আপনি দয়া করে উত্তর দেব। ইয়াদ আপনার কীরকম বন্ধু? ভালো বন্ধু। ভালো বন্ধু যদি হয় তাহলে ওকে আপনি গাধা বলেছেন কেন? গাধা এক ধরনের আদরের ডাক, অপরিচিত বা অর্ধপরিচিত গাধা বলা যাবে না, বললে মেরে তক্তা বানিয়ে দেবে। প্রিয় বন্ধুকে গাধা বলা যায়, এতে প্রিয় বন্ধু রাগ করে না, বরং খুশি হয়। আপনি কি জানেন, ইয়াদের জন্য 10 জনের মতো নয়, সে সব কিছু সিরিয়াসলি নেয়। আপনি গাধা বলায় সে সারা রাত ঘুমায়নি, জেগে বসেছিল, একটা খাতায় নোট করছিল কেন তাকে গাধা বলা যাবে না। আমি হাসতে হাসতে বললাম, সে যাই করছিল গাধা বলার জন্য, তা কি যথেষ্ট নয়? না, যথেষ্ট নয়। ভবিষ্যতে কখনো তাকে গাধা বলবেন না, এবং তার মাথায় কোনো অদ্ভুত আইডিয়া ঢুকিয়ে দেবেন না। আমি ওর মাথায় কোনো অদ্ভুত আইডিয়া ঢুকিয়েছেন। আপনি ওকে বলেছেন আমি হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম আমার নতুন ব্লগ নিয়ে। চলেন আমরা শুরু করি। হ্যালো, ওকে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো
ইউটিউবিং হচ্ছে সবার একটা স্বপ্ন, যে সবার একটা ইউটিউব চ্যানেল থাকবে, সবাই তার ইউটিউব চ্যানেলে ভিডিও দিবে এবং পরিচিত হবে। একটা সময় তার সিলভার প্লে বাটন আসবে, এটা কিন্তু সবারই একটা স্বপ্ন থাকে। তো আমারও তেমন একটা স্বপ্ন ইউটিউবিং করা। তো এইটাতে চেষ্টা করে যাচ্ছি একটু একটু করে, জানি না ঠিক পারছি কিনা, বাট চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা সবাই কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। ওকে, তো আজকে দিনভর বৃষ্টি, বৃষ্টিতে দিনটা একটু পর পরই কিন্তু বৃষ্টি আসছে, আবার চলে যাচ্ছে। তো সব মিলেই ভালোই কাটলো আজকের দিনটা। আপনাদের কেমন কাটলো বৃষ্টির মধ্যে? ওকে, তো অবসর সময় আপনারা কে কী করেন অবশ্যই জানাবেন। আমার অবসর সময় বলতে যখন বৃষ্টি হয় প্রচুর সময় একদিকে ভালো লাগে গল্প বই পড়তে। কে এখানে? তো সবারই স্বপ্ন ইউটিউবিং করা। তো ইউটিউবে এমন একটা জায়গা যেখানে আপনাকে কেউ সাপোর্ট করবে না, ঠিক আছে? আপনাকে নিজের চেষ্টা এগিয়ে আসতে হবে। ও, আমি তেমনভাবে চেষ্টা করে যাচ্ছি, জানি না সফল হবো কি না, চেষ্টা করে যাচ্ছি, জানি না কী হবে কতটা। তো আজকে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। তো সবাই আশা করি ভালো আছেন। ওকে, তো বৃষ্টির দিনে তো সবাই ফেভারিট খাবার হচ্ছে খিচুড়ি আর ডিম। তো আপনারা আজকে কে কী খেলেন অবশ্যই জানাবেন। বোনাস উপলব্ধি হবে প্রত্যাশার অতিরিক্ত কোনো কিছু নাই, কোনো হচ্ছে অনার সহ্য থেকে এসেছেন, যা দায়িত্ববোধ বোঝায়। নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারী দায়িত্বভার ঠিকমতো পালন করলে সেই কোম্পানি
এই কোম্পানি কার্যক্রম ভালো হয় এবং কর্মচারী বোনাস পায়। বোনাস শব্দের মধ্যে দায়িত্বশীল, দায়িত্বরত, দায়িত্বভার শব্দটি বিদ্যমান। বোনাস থেকে বি লেটার একটি শব্দ বাদ দিলে অনার্স। বাদ দিলে অনার্স। শব্দটি দায়িত্বভার। জি থেকে মনোরঞ্জন করা, আনন্দদান করা, অনুগ্রহ করা। করা। ইত্যাদি। আরামদায়ক হচ্ছিল একটি আরামদায়ক বিদ্যাবাদ করা, হিলা করা। বিরক্ত করা, জ্বালাতন করা, ত্যক্ত করা, ঠাট্টা করা, পশু বিব্রত করা ও ক্ষেপণ লাগানো। নোটিশ থেকে এডিটিং শব্দটি তৈরি হয়। নোটিশ মানুষের মানুষের হলে আরাম হতে না শুনতেও চাইনি। আপনাকে এমন লাগছে কেন?